আকাশ সকালে আমাকে ইম্পেরিয়ালের এক ইকোনমি চিটাগাং চলে গাড়িটা চালা। তো আমি তো শুনে খুব খুশি যে আজকে আমার জীবনের স্বপ্নের আর কি স্বপ্নটা পূরণ হইতে চলতেছে, আমি আজকে এসি গাড়ি চালানো। তো ওই দিন রাইতে গিয়ে আমি মালিকরে যেভাবে হোক একটা মানে নাটক করে যে আমি তো গাড়ি না যেতে পারবো না, আমি ছুটি লাগবো, আমার ইমার্জেন্সি বাড়িতে যাইতে হইব। মানে আমি আর তাকে বলি নাই যে আমার ঢাকায় অন্য জায়গায় চাকরি হয়েছে আমি চলে যাবো। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো এই ভিডিওতে আমাদের সাথে আছেন ইম্পেরিয়াল এক্সপ্রেসের একজন দক্ষ এবং অভিজ্ঞ একজন চালক আকাশ ভাই। তো তার কিভাবে মোটর ডিপার্টমেন্টে আসা এবং তার মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে। তো আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো আল্লাহর রহমত অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি, আপনার নাম, বর্তমানে আপনি কোন ব্যানারের গাড়ি চালাচ্ছেন, যদি এই বিষয়ে বলতেন। আমার নাম গোবিন্দ কুমার আকাশ, আমি এখন ইম্পেরিয়াল এক্সপ্রেসে গাড়ি চালাচ্ছি, স্লিপার। আচ্ছা, তো আপনার এই মোটর ডিপার্টমেন্টে আসার আগ্রহ বা এই শুরুটা কিভাবে হয়, সেই শুরুর গল্পটা যদি একেবারে গল্প আকারে বলতেন। শুরুর গল্পটা তো আমার অনেক ছোটবেলা থেকে, যখন আমি একদম ছোট তখন থেকেই আমাদের গ্রামের যে রাস্তা আছে, হ্যাঁ, তো রাস্তায় তো প্লাপান ছোট থাকে তখন দৌড়াদৌড়ি করে। তো ওই রকম আমিও ধরেন যে বুম বুম করতে করতে দৌড়াইতাম এলাকা দিয়ে, মানে আমাদের বাড়ির আশেপাশ দিয়েই। তো এভাবে চললো আস্তে আস্তে আর কি। মোটর লাইনে বলতে আমাদের উত্তরাতে মিষ্টির দোকান ছিল বাবার, তো ওখানে আমার নানা ছিল আর কি, খিলখ্যাত ওনাদের মিষ্টির দোকান। তো ওখান থেকে আমাদের দোকানে মিষ্টি দিতে আসতো গাড়ি নিয়ে, পিক আপ, কভার ভ্যান আর কি, ছোটো পিক আপগুলো। তো ওগুলা দিয়ে যখন আসতো, মানে সকালে একবার বিকালে একবার, তো সকালে হয়তো কোচিংয়ে থাকতাম তার জন্য আর আসা হইতো না, বিকালে মানে 8টা সাড়ে 8টার ভিতরে আসতো। এই টাইম নিয়ে আমি দোকানে যা বসে থাকতাম। যখন আসতো ড্রাইভারটার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, তো আমি মামা বলতাম ড্রাইভারকে। তো ওনার সাথে এই গাড়ির রিক্সটা নিয়ে বসে পড়তাম যে মামা আমার একটু চালাইতে দেন। তখন আমার 8-10 বছর, তো একটু একটু দিত, মানে আমি আবার মানে হোন্ডা চালাইতে পারতাম। তো ওই হিসাবে ক্লাসটা মেনটেন্স করতে পারতাম, ক্লাস ব্রেক মেনটেন্স করতে পারতাম। তো ওই জায়গা থেকে 2-1 কিলো করে চালাইতাম। এইভাবে আস্তে 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 আর কি মোটর লাইনে আসা। তো আমি আগে স্কুলের, আমি নভাগলা মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়তাম উত্তরাতে। তো ওখান থেকে স্কুল পড়ায়া আপনার আজমিরি যে গ্লোরি বাস আছে ঢাকাতে চলে, লোকাল গাড়ি, তো এগুলোতে চলে আমার মামার বাসা ছিল হচ্ছে সখীপুরে। তো ওখানে যাতায়াত করতাম। তো ওখান থেকে এক ড্রাইভারের সাথে আমার পরিচয় হয়, ওনার নাম হচ্ছে পারভেজ ভাই। উনি অন্তত ভালো একজন মানুষ। তো ওনার সাথে পরিচয় হওয়ার পর ওনাকে বলি, ভাই আমি তো খুব গাড়ি চালাইতে আমার খুব ইচ্ছা, আপনি আমার একটু যেমনি হোক গাড়ি চালানো শিখান। কয় গাড়ি চালানো তো শিখতে পারবা, কিন্তু এগুলা তো ভালো লাইন না, এগুলা মানুষ আসতে দেয় না, মানুষ অনেক কথা বলে, বাজে কথা বলে, হ্যাঁ, নেশা করি, বিভিন্ন ধরনের কথা বলে। তো তারপর আমার তো ইচ্ছা গাড়ি চালাবো, যেভাবে হোক বড় গাড়ি আমার চালাইতে হবে। তো ওখান থেকে ওনার সাথে কিছুদিন ঘুরলাম। মানে আমাকে ডিউটিও করতে দিত না, যে তোমার ডিউটি করতে হবে না, তুমি ডিউটি করবা কিছু, আমি ডিউটি করতাম না, আমি বসে থাকতাম বাম সিটে অথবা ওনার পিছের সিটে বসে থাকতাম। মাঝে মধ্যেই যদি হেল্পার গেটে না থাকতো, ওই তখন গিয়ে ডাকডুক দিতাম। তো এইভাবে আস্তে আস্তে গাড়ি দেয়, মানে অল্প কিছুদিনের ভিতরে, এই 2-2.5 মাস, 2-2.5 মাসের ভিতরে আমার হাত ক্লিয়ার। আচ্ছা, এটা কত সালের দিকের ঘটনা? এটা 2012 তো আমার হাত ক্লিয়ার। তো যেদিন আমাকে আর কি বলছে যে রাতে যে আকাশ তুই সকালবেলা গাড়ি নিয়ে ঢাকা যাবি, হ্যাঁ, তো আমি তো সেদিন সেই খুশি। কিন্তু এর ভিতরে আমি, আমার যে মামার বাসা ছিল সখীপুরে, তো ওখানকে আমি যে পোলাপানদের সাথে সখীপুরে চলাচল করতাম, তো ওখান থেকে একজনের সাথে আমার ওই যে ওস্তাদ, যে ওনার বাপের একটু মানে কথা কাটাকাটি হয়। এই যে ধরে আমাকে ওনার বাপ বলতেছে তোর গাড়ি নিয়ে যেতে দেবো না, তুই গাড়ি নিয়ে যেতে পারবি না, তুই জায়গা বাসায় যা। তো ওই দিন আর রাইতে আমার আর গাড়ি নিয়ে, মানে সকালবেলা গাড়ি নিয়ে যাওয়া হয়নি। মানে খুব কষ্ট লাগলো যে আজকে গাড়ি নিয়ে যাবো, হ্যাঁ, সবাই বলছি যে আজকে আমি গাড়ি নিয়ে যাবো, আজকে আমার ওস্তাদে চান্স দিব, কিন্তু আর কি ওই চান্সটা পাওয়া হয় নাই। তো এইভাবে তো ওনার বাবার সাথে ওই আমার এলাকার ওই যে একটা ভাই ছিল সোহেল ভাই, মানে একটু কথা কাটাকাটি গাড়ি চালালে হয়। তো এই যে আমার মানে আমরা এই এলাকায় থাকি, সোহেল ভাইয়ের সাথে থাকি। তো ওই জায়গায় আমার আজমিরি তার চান্স হয় না। এরপরে আমার আর একটা বড় ভাই ছিল, মানে ওই মোটর লাইনে যাই পরিচয়, আক্তার ভাই। তো ওনারে বলি যে ভাই আমার একটা গাড়ি গুড়ি দেন, আমি একটু চালাই, আমার খুব ইচ্ছা গাড়ি চালানির। কয় আচ্ছা ঠিক আছে, আমি তোমার ফোন দিব। তো হঠাৎ একদিন রাত্রে 10টা 11টা বাজে আমাকে ফোন দিছে, আকাশ কই তুই? ভাই আমি তো চান্দ্র আছি আর কি, মানে চান্দ্র ঘুরতেছি, চাকরি বাকরি মানে গাড়ি ঘুরতে এরকম চালাতে পারতেছি না। কয় তুই গাড়ি লিয়ে সকালবেলা ঢাকা যাইস, আমি একটু বাসায় যাবো, কাজ আছে, তুই একটু গাড়িটা নিয়ে যেমনি হোক ঢাকা যাইস। আচ্ছা ঠিক আছে, আমি তো মহা খুশি। তো আমি বলছি ভাই গাড়ি কই রাখছেন? তো আমাদের চন্দ্র একটা পাম্প ছিল, বাইকিং পাম্প, তো ওই পাম্পে গাড়ি রাখছিল। তো ওই রাইতে আমি গাড়ি থেকে ঘুমাইছি, সকালবেলা স্টাফের নিয়ে গাড়ি নিয়ে গেছি, আপ ডাউন করে আসছি, খুব সুন্দর আপ ডাউন হয়েছি সারাদিন। মানে গাড়ি বসছি, মনের ভিতরে একটা আতঙ্ক, আমি কখনো ঢাকা সিটিতে একা গাড়ি চালাইনি। তো ওই আতঙ্ক নিয়ে তখন ঢাকা গেছি। ঠিকানা গাড়িতে চলতো চামড়া থেকে সাইনবোর্ড থেকে ঘুরে আসছি, আপ ডাউন মোটামুটি ভালো হয়েছে। তো আক্তার ভাই আমাকে 1200 টাকা বেতন দিছিল, ঢাকাস প্রায় 7,000 টাকা মতো আপ ডাউন হয়েছে, যে এই ধর এটা বেতন। আমি তো বেতন পেয়ে খুব খুশি, খুশি হয়ে আমার মাকে ফোন দিছি, মা আমি তো আজকে গাড়ি চান্স পাইছি, এখন আপ ডাউন করে 1200 টাকা বেতন পাইছি। তা আমার মাই কয় তো ভালো হয়েছে, গাড়ি চালাইতেছস, চান্স পাইছস, তো খুশি, আয় বাড়িতে আয়। মানে আমার বাসার থেকে গাড়ি চালাইতে চাইতো না। মানে আমার বাবার মিষ্টির দোকান ছিল ঢাকা উত্তরায়, হ্যাঁ, তো আমি স্কুল পলায় গাড়ি চালাইতাম।
মানে স্কুলে আমাদের স্কুল টাইম ছিল হচ্ছে 12টা থেকে 5টা। তো আমি বাসা থেকে সকালে কোচিং করতাম, কোচিং করে ওই যে আমার পারভেজ ভাইয়ের সাথে উঠে পড়তাম গাড়িতে, মানে আপডাউন যখন ঢাকা থেকে যাইতো তখন উত্তরা 10টা, তো এই টাইমে যখন উঠতাম ঘুরা গাড়ি, আবার যখন ঢাকাতে ঘুরে যেত চান্দুরার দিকে তখন নেমে যেতাম। বাসাতে বুঝতে পারতো না যে আমি গাড়ি চালাই, মানে স্কুলে গেলাম না গাড়ি চালাইলাম। আমি পরীক্ষার সময়ও আমি পরীক্ষা দিইনি, মানুষ আমার গাড়ি চালাইতে হইব যেমনি হোক, কিন্তু বাসায় জানতো না। এই তো এইভাবে যেদিন আমি চান্স পাইছি ওই দিন আমি বলছি যে আমি গাড়ি চালাইতেছি, আমি 1200 টাকা আজকে বেতন পাইছি। আমার মায়ের তো শুনে কয় আমি তো কল্পনা করি না তুই গাড়ি কেমনি চালাইলি। তো একদিন আমার এরকম ঠিকানা ওই প্রতিদিন অ্যাক্টিভ করে আক্তার ভাইয়ের সাথে সকালের অ্যাক্টিভ চালাইতাম, আর বিকালের টিপ আক্তার ভাই চালায়, 2 টিপ চলে গাড়ি। তো এইভাবে চালাইতে চালাইতে একটা গাড়ি ছিল আপনার ঠিকানার 9119, তো ওই গাড়িটা আমার আক্তার ভাই ধরে দেয় আর কি, মালিকের সাথে কথা বলে যে এই গাড়িটা ওরে দেন, ও ড্রাইভার ভালো চালাক। তখন আমার লাইট লাইসেন্স, তো তখন থেকে এই গাড়ি চালাইতেছি। তোর পর আস্তে 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 অনেক ভালো ব্যানারে, মানে ইচ্ছা ছিল ভালো কোনো কিছু করার এবং ভালো পর্যায়ে যাওয়ার। আচ্ছা। তো এরপরে আমার এক বড় ভাই আছে জীবন ভাই, ওনার সাথে আমার আজমিরি থাকতে পরিচয়, উনি অত্যন্ত ভালো মানুষ। তো ওনার সাথে পরিচয় হওয়ার পর বললাম ভাই আমার একটা হানিপে চান্স নিয়ে দেন। পরে বললো যে আকাশ তুমি তো অনেক ছোট, মানে এই বয়সে তো তোমার, তখন আমার বয়স এই 20-21, মানে সেই সময় জীবন ভাই হানিফে ছিল। হ্যাঁ হ্যাঁ। তো তখন বলতে কয় তখন জীবন ভাই 26-22 একটা গাড়ি চালাইতো আপনার কুষ্টিয়া ঝিনাইদা। কয় তোর তো বয়স অনেক ছোট, তোর তো নিয়ে গেলে ফোরম্যান মানবেই না, তাহলে আমি কিভাবে গাড়িতে চান্স দেবো ক। আমি কই ভাই দেখেন না যেমনি হোক আমার লাইসেন্স তো মিডিয়াম করে ফেলাইছি, একটু দেখেন কোনো ব্যবস্থা করা যায় কিনা। তো তারপরে একদিন নিয়ে গেছিল ওই চিস্তিয়া পাম্পে মুর্শিদ ভাই আছে, উনি আর কি ট্রেনার, মানে সবার ইন্টারভিউ নেয়। তুমি আমাকে দেখেই বলতেছে জীবন তোমার ছোট ভাই নিয়ে এলা, ওর তো মুস্তি উঠে নাই ঠিক মতো, তুমি হানিফে নিয়ে আইসো, যে ঠিক আছে ওরে তো ড্রাইভার লাগবে না, তুমি পরবর্তীতে আমি তোমার সাথে যোগাযোগ করবো নি। তো ওই সময় আর কি চান্স আমার হানি পাওয়া নেই, মানে বয়স কম। তো দুঃখ নিয়ে আবার ধরেন এইভাবে আসলাম। পরে আপনার ঢাকা থেকে রংপুর একটা গাড়ি চলতো 3 স্টার বোটবাজার থেকে ছাড়তো। তো ওই বাড়াইপাড়ার এক মহাজন ছিল সুমন ভাই, তো ওনার সাথে আমার এই ঠিকানা থেকে গাড়ি যাত্রী ছিল আর কি। তো ওখান থেকে পরিচয়, পরে উনি একটা গাড়ি কিনছিল লিলেন 1818, তো এই গাড়িটা আমাকে দিচ্ছিল, অনেকদিন চালাইছি। 3 স্টার রংপুর কুড়িগ্রাম চলতো বুরুঙ্গামারি। তো ওখান থেকে এইভাবে আস্তে আস্তে চালাইতে চালাইতে পরে আবার যখন একটু বয়স হয়েছে 24-25 বছর, তখন আবার জীবন ভাইয়ের কাছে গেছি, ভাই যেমনি হোক এবার আমার একটা চান্স দিতে হইব। হ্যাঁ, অনেক জোরাজোরির পরে আবার নিয়ে গেছে মুর্শিদ ভাইয়ের কাছে। কয় আচ্ছা ঠিক আছে আমি এই বিষয়টা দেখতেছি। তো দেখার পর একদিন ফোন দিচ্ছে যে আকাশ তোরে তো যাইতে কইছে তুই যা। তখন জীবন ভাই আর কি এখান থেকে চলে গেছে, হানিফ থেকে চলে যায়, তখন সম্ভবত সেন্ট মার্টিন পরিবহন চালাইতেছিল। তো গেছি, তো ওই দিনকা নুরুল ইসলাম ভাই আছে আরেকজন চিস্তিয়া পাম্পে বসে। তো উনি আমার সিবি রাখলো, সিবি রাখার পরে বললো আচ্ছা আকাশ তুমি যাও আমি ফোন দিবনি। মানে প্রথমত সমস্যা হচ্ছে আমার বয়সটা অনেক কম। হ্যাঁ, বয়সটা কম হওয়ার কারণে দেখা যায় ভালো কোনো জায়গায় গেলে মানে প্লেস পাই না, বয়স কম, অল্প বয়স। আর দেখা যায় হানিফ একটা ভালো ব্র্যান্ডের গাড়ি, তো ওই জায়গায় তো আমাদের মতো অল্প বয়সের ড্রাইভার একদমই এলাও না, তাদেরও তো কৈফিয়ত দিতে হয়। তো তখন আমার আর কি চান্সটা হয় নাই। তো এর মাধ্যমে সে আপনার ইম্পিরিয়াল ব্যানারটা আর কি উদ্বোধন হয়। তো ইম্পিরিয়ালের উদ্বোধনীয় ড্রাইভার ছিল জীবন ভাই। তো ওখানে ইকোনমি গাড়ি ছিল আর স্লিপারটা চালাইতো জীবন ভাই। তো ইকোনমির মাধ্যমে আমাকে একটা ইকোনমি নিয়ে দেয়। তো আমি রাত্রে ওই দিন যেদিন আমি গাড়ি আর কি ইম্পিরিয়াল নিয়ে যাই তার আগের দিন আমি আজমিরি চালাইতেছি। মানে আমার পরিবহনে ওই জায়গায় বেতনটা খুবই কম, যে বেতন দেয় ওই বেতনের থেকে আমাদের আজমিরিতে বেতনটা ভালো পাওয়া যায়। যদি গাড়ি চালায় যদি টাকা না পাই তাহলে তো সেই জায়গায় গাড়ি চালায় লাভ নেই। আজমেরি এই যে ঢাকা সিটিতে, হ্যাঁ ঢাকা সিটিতে এগুলোতে তখন আগে, এখন তো বাজার অনেক নষ্ট হয়ে গেছে, গাড়ি প্রচুর বেড়ে গেছে। তো তখন তো গাড়ি ছিল না, গাড়ি ছিল কম। দেখা যায় 4 সিঙ্গেল গাড়ি চালাইলে 3000, 4000, 5000 টাকা মতো বেতন থাকতো। যদি বাজার ভালো তাহলে বেশিও পাওয়া যেত, মাঝে মাঝে বেতন কম পাওয়া যেত যদি বাজার একবারে খারাপ থাকে। কিন্তু এখনকার মতন এখন তো ঠিক মতো বেতনই পাওয়া যায় না। তো গাড়ি চালাইতেছি আমি, খিলক্ষেত তো আমাকে ফোন দিছে আকাশ সকালে আমাকে ইম্পিরিয়ালের এক ইকোনমি চিটাগাং চলে গাড়িটা চালা। তো আমি তো শুনে খুব খুশি যে আজকে আমার জীবনের স্বপ্নের আর কি স্বপ্নটা পূরণ হইতে চলতেছে, আমি আজকে এসি গাড়ি চালামো। তো ওই দিন রাইতে গিয়ে আমি মালিকরে যেভাবে হোক একটা মানে নাটক করে যে আমি তো গাড়ি না যেতে পারবো না, আমি ছুটি লাগবো, আমার ইমার্জেন্সি বাড়িতে যাইতে হইব। মানে আমি আর তাকে বলি নাই যে আমার ঢাকায় অন্য জায়গায় চাকরি হিসেবে আমি চলে যাবো, মানে এটা বললো তো আবার পরবর্তীতে যদি আমার চাকরি সমস্যা হয় সেই জন্য সেটা বলি না। আমি ওখান থেকে ছুটি নিয়ে ওই রাইতেই আমি আর ঘুমাইতে পারি না। হ্যাঁ, তো গেছি চন্দ্রা, ওখান থেকে আমি আর এক গাড়ি নিয়ে গুলিস্তান আছি, মানে রাতের ফার্স্ট ট্রিপ যেটা স্যার আর কি আজমিরি ফার্স্ট ট্রিপ দিয়ে আমি নামছি হচ্ছে আপনার জিপিও গুলিস্তান। তো আমি আরামবাগ ওই সময় চিনতাম না আর কি, আরামবাগ চিনতাম না। তো রিক্সাওয়ালাকে বললাম মামা আমি আরামবাগ এই খোকা কমিউনিটি সেন্টারের ওইদিকে যাবো, ওইখানে বালুর মাঠ, ওখানে ডিপোতে গাড়ি রাখা। তো ওই দিনকে আর কি যাই, যাওয়ার পর রিক্সা নিয়ে যাওয়ার পর নেমে আর কি গাড়ির মাঠে আমার দারোয়ান চিনে না। হ্যাঁ, তো আমি ওই টাইমে আর কি করবো, ভোর তখন 5টা, মানে 5টা বাজে না আর কি। আর আমি যে যাবো আমি ফার্স্ট ট্রিপ নিয়ে যাবো 6টায় আর কি, ফার্স্ট ট্রিপ তখন আরামবাগ থেকে চিটাগাং ইম্পিরিয়ালের। তো আমাকে আমি বলছি যে ভাই আমি ওই যে 688 গাড়ি ওইটা আমি বের করবো আর কি, ওইটার যে ড্রাইভার আমি। পরে ওইটার স্টাফে ডাক দিছে, পরে বলতেছে ডাক দিতে ড্রাইভার নেই, মানে দারুণটা তো সবাইকে চিনে যারা গাড়ি চালায় মাঠের। তা আমি তো আর কখনো ওই গাড়ি চালাই নাই, কিন্তু ওই দিনই ফার্স্ট, সেই জন্য আর কি ডাউট করে মানে দিবে নাকি কে নাকি রাত করে আসছে। তো বলতেছে আপনার নাম কি আকাশ? আমি কই জি আমার নাম আকাশ। কয় আচ্ছা আসেন
আপনার কথা রুবেল ভাই বলছে, তাই আসেন। পরে আমি ওখান দিয়ে গাড়ি আর কি মুরব্বীর দোয়ার, বাবা মার দোয়ার, ওস্তাদের দোয়ায় গাড়ি বের করে নিয়ে আসি, কাউন্টারের সামনে রাখি। তো ওই টাইমে আমাদের এক ভাই আছে, উনি আসলেন, বললেন আকাশ দেখে শুনে যাও গাড়িটা, টাটা গাড়ি, ওটা টাটা মার্কোপ্লো ছিল, আচ্ছা আচ্ছা। মানে এয়ার সাসপেনশনের গাড়ি। তো হুম, হুম। কয় গাড়িটা এমনি ঢুলে বেশি, তুমি একটু দেখে শুনে যাও, ভাঙ্গা টাঙ্গা দেখলে একটু দেখে। তখন সায়দাবাদ ছিল অনেক ভাঙ্গা, সায়দাবাদ যে গোলাপবাগ মোড়টা ঘুরি তখন অনেক ভাঙ্গা ছিল। সম্পূর্ণ ভাঙা ছিল হ্যাঁ, রাস্তা। তখন গাড়ি নিয়ে যদি আমি ফার্স্ট যাই, আর চিটাঙের গাড়িগুলো সায়দাবাদ হয়ে যায়, তো গাড়ি ঢুলতেছে মানে এত পরিমাণ, ব্রেক করি আর ঢুলে, মানে যেভাবে হোক ঢুলতেছে। তো এভাবে নিয়ে যাই ফার্স্ট ট্রিপ, ওইভাবে ঘুরে আসি, প্রায় 4-5 দিন চালাই প্রতিদিন। মানে এখানে ঢাকা থেকে ফার্স্ট ট্রিপ যাই, ওখান থেকে 1:30টায় ছাড়ে চট্টগ্রাম থেকে, চালাইতে থাকি। বেতনও ভালো, 2300 টাকা বেতন ছিল। তো এইভাবে চালাইতে চালাইতে, তো ওই গাড়িটা কিছুদিন পর বিক্রি করে দেয় মালিক, মানে কোম্পানি থেকে বের করে দেয়। গাড়িটা যে মার্কো পোলো, হুম, হুম। গাড়িটা লেট পিক আপ, তো কোম্পানি চিন্তা করে, তখন কোম্পানি বড় হয়ে গেছে অনেক, ইম্পিরিয়াল, তো বের করে দেয়। তো আমার আর কি তখন আর কি গ্যাপ হচ্ছিল না, তখন তো কোম্পানিতে সব ভালো ভালো আপডেট গাড়ি চলে আসছে, স্লিপার, সেন্সর, 11 মিটার, এগুলো চলে আসছে। আর যার কারণে ওই জায়গায় আমার গ্যাপটা হচ্ছিল না। আর তখন আমি একদম সবচেয়ে কম বয়সের ড্রাইভার, মানে আমার বয়সটা একদমই কম, মানে এই জন্য আর কি অবহেলাটা একটু বেশি, যে একদম অল্প বয়স হলে স্লিপার দিমু, আচ্ছা আর ওয়েটিং এ রাখি আর কি। তো ওইভাবে আমাকে ওয়েটিং এ রাখা হলো। তো পরবর্তীতে আমি আবার ওখান থেকে চলে আসা, আমাদের একবার ভাই আছে মিরপুরে, কামরুল ভাই, ওনার সাথে যোগাযোগ করলাম যে ভাই আমার একটা চাকরি চুকরি নিয়ে দেন, আমার তো এখান থেকে গাড়ি বের করে দিছে, তো আমার তো ওই জায়গায় ঘ্যাপ হচ্ছে না, আমাকে একটু চাকরি চুকরি নিয়ে দেন। তো ওখান থেকে উনি আমাকে ন্যাশনালে আর কি সিবি জমা দিতে বললো, যে ওখানে গাবতলিতে, ন্যাশনাল ট্রাভেলস। হ্যাঁ ন্যাশনাল ট্রাভেলস, ওখানে সিবি জমা দিলাম। তো আমাকে ট্রায়ালের জন্য রাজশাহী পাঠাইছিল, আচ্ছা। ওনাদের ম্যানেজমেন্ট পুরাটা রাজশাহী থেকে আর কি হয়। তো ওখানে সবকিছু দেখে টিকলাম। তো কিছুদিন ন্যাশনাল চালানোর পর ওখানে যে কোনো একটা ঝামেলার কারণে আমার চাকরিটা চলে যায়, প্রায় 7-8 মাস চালানো হয়েছে। চলে যাওয়ার পরে, ওইখানে তো সব ওয়ান জায়গায় হ্যাঁ সব ওয়ান জায়গায় ম্যান ছিল, স্ক্যানিং আছে, মানে আপনি তো ওয়ান হ্যাঁ ওয়ান জায়গায় যে চালাইতাম। তো ওখানে মানে চাকরিটা বাদ চলো, ডিউটি অফ রাখছি। ডিউটি অফ রাখার পরে আবার জীবন ভাইকে ফোন দিলাম যে ভাই আমার তো ডিউটি অফ, দেন দিয়ে একটা গ্যাপ ট্যাপ আসেনি। তো জীবন ভাই আমাকে ওই দিন বলে কি, তুই কই আসছিস? আমি কই আমি তো গাবতলী। কয় তাহলে আমার সাথে চল, খাগড়াছড়ি চল, ঘুরে আসি। মানে বসে আসি, সে চিন্তা করছে বসে আছে আর একটু খাগড়াছড়ি ঘুরে আসি। তো ওই দিন আমি আর কি খাগড়াছড়ি যাই, খাগড়াছড়ি গেছি, যাওয়ার পথে আবার আসছি, আসার পথে এসি নষ্ট হয়ে গেছে, মানে এসির কুলিং হচ্ছে না আর কি। তো খাইলা গাড়ি নিয়ে আমরা ঢাকা চলে আসছি। তো ওখান থেকে জীবন ভাই করছি কি, কয় আকাশ গাড়ি তো আমি ঘুমাইলাম, তুই গাড়ি নিয়ে যা। তো গাড়ি নিয়ে গাবতলী আসি। তো গাবতলী আসার পর ফোরম্যানের সাথে আমাকে পরিচয় করে দেয় যে এটা আমার ছোট ভাই, কিন্তু আর একটা দেন দিয়ে গাড়ি ঘুরি দেওয়া যায় কিনা, গ্যাপ গ্যাপ থাকলে। কয় পরে আমাদের যে ইম্পিরিয়ালে আমি যার আন্ডারে চাকরি করি, আলামিন ভাই, উনি অন্তত ভালো মানুষ। তো উনি বললো যে জীবন ভাই এখন তো আচ্ছা তারপর থাকুক, আপনি বাসায় চলে যান। পরে জীবন ভাই বাসায় চলে যায় গাড়ি দিয়া। তো ওই দিন আমি সারাদিন গাড়ি কাজ কাম করাই, করানোর পর সন্ধ্যার পরে আমি বাসায় চলে যাই। বাসায় চলে যাওয়ার পরে পরের দিন আমাকে আলামিন ভাই ফোন দিচ্ছে যে আকাশ ভাই কই আপনি, আজকে গাড়ি নিয়ে যাইতে হবে, গাড়ি গাবতলী আছে, গাড়ি নিয়ে যান রাতে 8টায় টিপ গাবতলী থেকে। তো ওই দিনই আমি আবার স্লিপারে আবার চান্স পাই ইম্পিরিয়ালে, মানে কিছুদিন চালানোর পর তো ওই যে গ্যাপ হচ্ছিল না থেকে চান্স পাই নাই, পরে আবার ইম্পিরিয়ালে চান্স হয়। তো ওইভাবে এখনো ইম্পিরিয়ালেই চালাচ্ছি, আজকে প্রায় 1.5 বছর হয়ে গেছে চালাইতেছি। আমি যেটা প্রথমে দিছিল আমাকে, ওই গাড়িটা আর কি বৃষ্টিতে বেশি স্লিপ করতো। আচ্ছা হ্যাঁ, তো আমি বললাম যে ভাই আমার একটা অন্য একটা গাড়ি দেন, গাড়িটা বেশি স্লিপ করে বৃষ্টি, তার কক্সবাজারের রোডটা তো অনেক ভিজা, ওখানে আপনার ধরেন 30-এ যদি চলেন, তখন গাড়ি টান 30 আছে, হালকা একটু স্লো করলে মানে ইমার্জেন্সি ব্রেকে পাড়া পড়লে 5 লাখ ঘুরে যায়। হুম, হুম। যেমন কালকে রাতে আমি আসছি কক্সবাজার থেকে, ওই পটিয়া বাইপাস নামক একটা জায়গা আছে, মানে মোড়ের মতো, ব্যাংকের মতো। তো ওখান দিয়ে গাড়ি, যে কোনো গাড়ি, তো আসার সময় একটা হুন্ডা করছে কি পড়ে গেছে, মানে একটু স্পিডে ছিল, হ্যাঁ, তো ওই মোড় ঘুরতে গিয়ে পড়ে গেছে। তো আমি ওই ভিটা সাবার, ভিটের বাম সাইডে একটা মাজার আছে, ওই জায়গাটা অনেক প্রচুর খারাপ, যদি কেউ একটু ওভার স্পিড 50-60 আসে, ওই মানে ভিতরের জায়গায় একটু স্লো ব্রেকে পাড়া দেয়, ইমার্জেন্সি গাড়ি ঘুরে যাবে। তো এইভাবে আর কি, মানে ওই গাড়িটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমাকে আর একটা গাড়ি দেয় কোম্পানি, যে এটা চালান, এটা ভালো আছে। তো ওটা আসলে মোটামুটি ভালো চালাচ্ছি আমি, ওইটা এক হাতে চালাই। তো ওইভাবে চলতেছে আর কি জীবন। যখন গাড়ি নিয়ে ট্রিপে যান বা যখন যাত্রাপথ শুরু করেন, হুম। তো একজন চালকের কিভাবে এই যাত্রাপথ শুরু করা উচিত বা আপনি কিভাবে শুরু করেন? আমি প্রথমত গাড়িতে যাই, আমার যে স্টাফ আছে ওনাকে বলি যে মোবিল টোবিল সব মাপ দিচ্ছেন, আসলে মোবিলটা মাপ দিতে হয়। তারপরে অনেক আরো কাজ টাজ থাকে। আচ্ছা, এই মুভিল মাপ দেওয়ার কারণ কি? মোবিল মাপ দেওয়ার কারণ অনেক সময় মোবিল মানে পড়ে যায়, আচ্ছা। লিকেজ হতে পারে অথবা ওভার হতে পারে, এরকম যে কোনো একটা ত্রুটি থাকতে পারে। সেই কারণে আমাদের মানে কোম্পানি সব জায়গা থেকে বলে গাড়ি স্টার্ট দেওয়ার এখন মোবিলটা মাপ দেওয়া দরকার, মোবিল রেগুলেটরের পানি এগুলো চেক দেওয়া খুবই দরকার। না হলে অনেক সময় দেখা যায় মোবিল দেখা যায় গাড়িটা রাখছি, মোবিল পরে যেতে পারে, হ্যাঁ, অবশ্যই পরে। যে কোনো সাইড সুইটে চেম্বার টেম্বারতে যে কোনোভাবে লিকেজ হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের মোবিলটা মাপ দেওয়া দরকার, রেগুলেটরের পানি মাপ দেওয়া দরকার। হ্যাঁ, এগুলো চেক চুক দিয়ে আর কি গাড়ি নিয়ে বেরোই। প্রথমত বাবা মার ওস্তাদের, আল্লাহর রহমতে আল্লাহকে স্মরণ করি সবসময় স্টার্টিংয়ে বসা থাকা অবস্থায় যতগুলা আর কি আল্লাহকে যতবার স্মরণ করা যায়, হ্যাঁ সবসময় হুম, প্রতি সেকেন্ডে স্মরণ করার চেষ্টা করি। আমরা গাড়ি চালাই, আমরা বলতে পারি না কখন কি হয়ে যাবে। সেটাই। তো কালকে আসার পথে এই আপনার সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সামনে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট, আমার থেকে 8-10 গাড়ি আগে।
তো বাম সাইডে তেলের গাড়ি দাঁড়ানো ছিল, তো লরিটা ডানে ছিল, তো মানে ঠাস করে বামে চলে আসছো, খেয়াল করতে পারে না যে বামে গাড়ি আসছে কি না আসে। তো বামে আসার সাথে সাথে লরির সাথে মানে ডাইনে নিতে নেওয়ার সুযোগ পায় নাই, ও তো বামে ঢুকে গেছে, যেহেতু 2 লাইনের রাস্তা। আমি কিন্তু আর মানে 5-6 গাড়ি আগে হবে আমি দেখতেছি, মানে বামে আমি খেয়াল করি, আমারও খেয়াল নাই যে বামে গাড়ি খারাপ, আমি ডাইন সাইড যাইতেছি, মানে ওই যে বামে যাচ্ছে এটা আমি ফলো করলাম আর কি। বামে গিয়ে ঠুস করে একটা শব্দ হলো, শব্দের সাথে সাথে সব গাড়ি ব্রেক, যাই দেখি ও তেলের গাড়ি পিছিয়ে মেরে দিচ্ছে। ওর স্টাফটার একদম মানে বাঁচবে কিনা বলা যায় না, মানে খুবই অবস্থা খারাপ একদম। বামের কেবিন যে আছে ট্রাকের, ওটা লরি ছিল সম্ভবত, কেবিন একদম ভিতরে ঢুকে গেছে। ডাইন সাইডে ও ভালো ব্যথা হয়েছে, ড্রাইভার ছিল, কিন্তু স্টাফ বাঁচার সম্ভাবনা একদমই নাই। আর ফায়ার সার্ভিসটা একদম ডাইন সাইডে ছিল, যার কারণে দ্রুত এসে কাজ করতে পারছে। তো আমরা অনেকক্ষণ ওখানে প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম, যেহেতু এই বিষয় নিয়ে আমরা আর কি আমাদের নিজের হাত পা কাঁপতে ছিল ওই অ্যাক্সিডেন্ট দেখার পর। মানে মানে চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট, খুবই মানে ভয় লাগে যখন দেখি, তখন ভিতরে তখন অন্যরকম কাজ করে যে কি গাড়ি চালাই কোনো বিশ্বাস নেই। সেটাই। তো আপনার সাথে কখনো এরকম হয়েছে নাকি যে আপনার গাড়ি চালানো অবস্থায় দুর্ঘটনা হতে যাওয়া হয়নি? আমার সাথে দুর্ঘটনা হতে যাওয়া হয়নি। এই কিছুদিন আগে প্রায় 3 মাস, শীতের দিন ছিল, কুয়াশার দিন, তো আমি কক্সবাজার থেকে আসতেছি, শান্তিরহাটার জায়গা আছে একটা, ওই পটিয়া পার হয়ে। তো ওর আগে আপনার ওখানে তো সিঙ্গেল রোড, তো বাম সাইডে একটা, ওইদিকে বেশিরভাগ টাইমে ওই আপনার বালুর যে ট্রাকগুলো আছে না, ওরা ধরেন বামে অথবা পার্কিং করে রাখে দেয়, তো রাখছে, আর কোনো পার্কিং লাইট লুইট নাই, তো পার্কিং লাইট লুইট নাই, তো আমি গাড়ি রাস্তা ভিজা 30-40 এভাবে যাচ্ছি, তো ডাইনেও কোনো গাড়ি নাই, মানে মানে হঠাৎ চোখের সামনে মনে করেন ওই ট্রাকটা ভাইসা উঠছে। মানে লাইট তো আমার অনেক ভালো, কিন্তু লাইটের আলো তো যাচ্ছে না কুয়াশার কারণে, এত পরে আরো জায়গায় বেশি কুয়াশা পড়ে সবসময়, মানে শীতের দিনে ওই জায়গাটায় বেশি কুয়াশা থাকে। তো যখন দেখছি আমার আল্লাহর রহমত এত আমার উপরে যে ডাইন সাইডে যদি কোনো গাড়ি থাকতো, হয় আমার ওই গাড়ি পিছিয়ে মেরে দিত হয়তো, আর নাহলে ডাইন সাইডে মেরে দিতে হইতো। তো আমি যতটুকু পারছি কাছে, মানে রাস্তা তো পিছলা, যদি বেশি কাইট নেই তাহলে গাড়ি ঘুরা মনে করেন যে একদম আমার প্যাড গিয়ে ওই গাড়ির মাঝখানে লেগে যায়। তো আমি যতটুকু পারছি ডাইন, আমার লুকিং গ্লাসের যে হ্যান্ডেলটা ছিল, হ্যান্ডেলটার কোনায় বরাবর লাগছে কিন্তু আমার গাড়ির সাথে হ্যান্ডেলটার কোনা বরাবর আমার হেল্পার ফালদে উঠছে ওই জায়গা থেকে, মানে জোরে চিল্লান ধরছে, আমাদের তো কেবিন সিস্টেম গাড়ি, তো জোরে চিল্লান ধরছে। আমি তো ওইটা আরো বেশি, আমি আরো ভয় পেয়ে গেছি যে বাম সাইড মনে হয় লেগে গেল না, কিন্তু পরে আমি গাড়ি খাড়া করে দেখি যে আমার বাম সাইডের যে লুকিং গ্লাসটা ফাইটে গেছে, মানে এতই মানে গাড়িটা তো দাঁড়ানো, আর রাস্তা তো পিছলা, 30-এও যদি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় ভালো কিন্তু ক্ষতি হয়। তো লুকিং গ্লাসে লাগছে, লুকিং গ্লাস তো আমাদের গাড়ির থেকে অনেকটা বাইরে থাকে, না হলে আর কি পুরোপুরি দেখা যায় না। সেই ক্ষেত্রে দেখা যায় আমি আর কি বুঝলাম যে আল্লাহর আজকে অশেষ রহমতের কারণে আজকে এত বড় দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গেলাম। তো এই যে রাস্তাঘাটে যে দুর্ঘটনাগুলো ঘটে, এইগুলোর মূল কারণ সম্পর্কে আপনার কিছু বলার আছে নাকি? এগুলার মূল কারণ হচ্ছে আপনার এই যে আমি সিঙ্গেল রোডের কথা বলি, আমরা ঢাকা থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজার যখন আসি, প্রচুর পরিমাণ অটো চলে, আর পাবলিক তাদের কোনো হুঁশ জ্ঞান নাই। মানে একটা রাস্তা, এই রাস্তায় মিনিটে মিনিটে বড় বড় বাস ট্রাক আসতেছে, তাদের কোনো হুঁশ জ্ঞান নাই, তারা রাস্তার পাশে দাঁড়ায় আছে। এখানে আমাদের ওই রাস্তাটা এতটাই চাপা, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যখন পাস হয় তখন রাস্তা একদম সেম, মানে একটু জায়গা মানে 100টা এদিক সেদিক হলে গাড়ি নিচে চলে যাবে, মানে নামাই চলে যাবে। তো ওই জায়গায় দাঁড়ায় থাকে, হর্ন দিয়ে ধরে রাখলেও নামতে চায় না। হ্যাঁ, তারা মনে করে যে না গাড়ি তো মেরে দিবে না, কিন্তু আমরা যদি না পারি তখন আমরা কই যাবো। সেটাই। আবার এই যে সরকার হর্ন বন্ধ করে দিতে চায়, যে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ করে দেয়, আমরা হাইড্রোলিক হর্ন দিয়েই পাবলিককে সরাইতে পারি না, সেখানে সিটি হর্ন দিয়ে আমরা পাবলিককে কীভাবে সরাবো? আমার গাড়িতে হাইড্রোলিক হর্ন, এটা যাইতে ধরে রাখতে হয়, মানে একভাবে বাজেই, মাঝে মধ্যে আমার নিজের বিরক্ত লাগে, অথচ সামনে যে থাকে তার কোনো বিরক্ত লাগে না, অটোওয়ালাও বিরক্ত লাগে না, ওরা ওদের মতোই চালায়। আর হুট করে এই ধরনের অটো একটা ধরেন গাড়ি চালাইতেছি, দেখা যায় রাস্তা যখন দিনের বেলা ফাঁকা থাকে আমরা তো 70-80 চালাই, আমাদের কোম্পানি ইম্পিরিয়ালের 80-র উপরে চালানো নিষেধ। হ্যাঁ, যাত্রীর কথা ভেবে কোম্পানি বলেছে যে 80-র উপরে চালানো যাবে না, তো আমরা 70-80 এইভাবে চালানোর চেষ্টা করি। হুট করে একটা পকেট রোড থেকে অটো চলে আসে, ও বুঝতেছে না যে এই গাড়িটা ব্যালেন্স করতে পারবে কি পারবে না। তা আমরা তখন অনেক মানে রাগ হয় যে সালারের ওরা যদি মারতে পারতাম তাহলে মনের ক্ষোভটা আর কি মৃত্যু, কিন্তু এগুলো তো করতে পারি না। আর ওদের ভাষা অন্যরকম, আমরা যে এই গাড়িগুলো নিয়ে যাই, মানে আমরা ওদের এলাকায় একদমই রোহিঙ্গার মতো হয়ে যাই আমরা নিজেরাই। আমরা বাংলাদেশি হতে পারি, কিন্তু যখন ওই জায়গায় যাই ওরা নিজেরা বাচ্চা মনে করে, অটো ড্রাইভার যে আছে ওরা নিজেকে বাচ্চা মনে করে। ওরা ধরেন যে আপনি যদি কিছু বলেন আপনাকে ঠাস করে একটা বকা দিয়ে বসবে, মানে আপনি বলছেন যে কী ব্যাপার এভাবে তুমি আসলে একটা গালি দিয়ে বসবে, ওদের মানে কথা, অটোওয়ালাদের কথার প্রথমেই গালি, আর কিছু দেখেন না দেখ গালি একটা দিবে, আর কবে কি ব্রেক নাই। আমার গাড়িটা এত স্পিড, আমি গাড়িটা ব্রেক করতে পারবো কি পারবো না। আমার গাড়ির 30 জন যাত্রী, আমাদের 30টা সিট, 30 জন যাত্রী থাকে, গাড়িতে অনেকেই ঘুমায় থাকে যেহেতু স্লিপার গাড়ি, তাদের কথা তো চিন্তা করতে হয়। আবার এই গাড়ি আপনার এয়ার সাসপেনশন যে গাড়িগুলো, এগুলো আবার ওয়ান যে ব্রেকগুলো, হ্যাঁ এরকম ব্রেক হবে না,
এটা স্মুথলি ব্রেক হবে। ওয়ান যে গাড়ি তো ব্রেক করলেই আটকা ব্রেক হয়ে যাবে, কিন্তু এটা স্মুথলি মানে আপনি ব্রেক হবে ঠিকই, কিন্তু স্মুথ যায় মানে গাড়ি ওরকম বোঝা যাবে না যে ব্রেক হচ্ছে, হ্যাঁ যেহেতু এয়ার সাসপেনশন। আবার আমাদের রিটাইটার আছে, যেমন হুন্ডাই গাড়িতে 4 ঘাট রিটাইটার, ম্যান গাড়িতেও রিটাইটার, ওগুলো তো রিটাইটার ভালো, আমাদের তো অটো রিটাইটার, ব্রেক সার্ভিস ব্রেকের সাথে একদম অটোমেটিক কাজ করে। অটোমেটিকলি কাজ করে। তো তো আমাদের তো ওইভাবে ব্রেক হবে না, সেই জন্য আমাদের স্মুথ ব্রেক করতে হয়। আবার যদি ব্রেকে কোনো সমস্যা থাকে তাহলে যাত্রী ধরেন ব্রেকটা একটু বেশি করলে অনেক সময় যাত্রী অফিসে কমপ্লেন দিয়ে বসে যে ড্রাইভার কিভাবে ব্রেক করতেছে, এইভাবে ব্রেক কেন করে, হ্যাঁ। অথবা গাড়ি একটু মানে দেখা যায় ঢাকা চিটাগাং হাইওয়ে তো অনেক ট্রাকের চাপ থাকে, ডাইনে বামে নিলে গাড়িটা একটু ঢুলে যেতেছেন, ইয়ার সাসপেনশন। তো এগুলো নিয়ে অনেক সময় অনেক যাত্রী বলে ভাই গাড়ি এতভাবে ঢুলতেছে কেন, হ্যাঁ। তাদেরকে তো বুঝাতে পারি না যে ট্রাকের অনেক চাপ থাকে, আর এই ট্রাক আলাদা তো ধরেন যে ঘুমায় যায়, মানে চালাইতে আসে 30 চলে হঠাৎ ব্রেকে পারা যায় বসে, এগুলো মানে কি বলবো আর